একসময় পাড়ার ক্লাব, বাড়ির উঠোন ও আড্ডার অন্যতম আকর্ষণ ছিল ক্যারাম। ভারতীয় উপমহাদেশে বিকশিত এই খেলা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছেছে। তবে মোবাইল ও অনলাইন গেমের দাপটে কাঠের বোর্ড ঘিরে খেলার সেই পুরনো পরিবেশ ক্রমেই হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া ক্যারামের গল্প খুঁজতেই আমরা পৌঁছেছিলাম গোঘাট থানার ইন্দিরা গ্রামে, যেখানে এখনও তৈরি হয় ক্যারাম বোর্ড। দীর্ঘদিনের কারিগর রাসবিহারী পণ্ডিত জানান, বাবলা কাঠ দিয়ে প্রথমে শক্ত ফ্রেম তৈরি করা হয়। সেই ফ্রেমের ভিতরে নির্দিষ্ট মাপ অনুযায়ী উন্নত মানের প্লাই বসিয়ে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দেওয়া হয়। কাঠ ও প্লাই ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর মাপ অনুযায়ী কাটা, জোড়া লাগানো, ঘষা মাজা, পালিশ ও ফিনিশিংয়ের কাজ চলে। একটি ভালো মানের বোর্ড তৈরি করতে প্রায় 2 থেকে 3 দিন সময় লাগে। বোর্ডের মসৃণতা, চার কোণের পকেটের মাপ এবং খেলার উপযোগী সমতল পৃষ্ঠ নিশ্চিত করতে কারিগরকে যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। কিন্তু চাহিদা কমে যাওয়ায় এই পেশায় নতুন প্রজন্মের আগ্রহ কমছে। ক্যারাম খেলোয়াড় হারাধুন লাহা বলেন, দক্ষ খেলোয়াড় হতে নিয়মিত অনুশীলনের পাশাপাশি গুটির অবস্থান, স্ট্রাইকারের গতি, আঙুলের চাপ এবং পরবর্তী চালের হিসাব বুঝতে হয়। তার মতে ক্যারাম শুধু বিনোদন নয়, এটি মনোযোগ, ধৈর্য, কৌশল ও হাতের নিয়ন্ত্রণ বাড়ায়। আগে সন্ধ্যা হলেই ক্লাব বা বাড়িতে বোর্ড ঘিরে খেলোয়াড়দের ভিড় দেখা যেত। এখন সেই চিত্র অনেকটাই বদলে গিয়েছে। তাই স্কুল, কলেজ ও ক্লাবগুলিতে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি এবং পুরনো ক্যারাম ক্লাবগুলিকে সক্রিয় করার মাধ্যমে এই ঐতিহ্যকে ফিরিয়ে আনা জরুরি। এখন শুনুন তারা কি জানালেন। দাদা, আপনি ক্যারাম বোর্ড তৈরির সাথে কত বছর যুক্ত আছেন? প্রায় 30 বছর যুক্ত আছি। কোথায় কাজ শিখেছেন? কলকাতাতে। কলকাতায় কাজ শিখেছেন? হ্যাঁ, কলকাতায়। বাড়ির কি কাজ কেউ করতো? না, এটা আমার দাদা বড়দা মেয়েদা আগে থেকে করতো, তার দেখে দেখেই আমি গেছি। তারপর বাড়িতে আসেন? হ্যাঁ, তারপর ওখানে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে চলে এসে টুকিটাকি মনে করি। এই যে বোর্ড তৈরি করছেন, মূলত কি ধরনের কাঠ এই বোর্ডেতে লাগে? এটা বাবলা কাঠ দিয়ে করা হয়। এই বেশ কাঠগুলো হচ্ছে বাবলা কাঠ দিয়ে করা হয়। আর মাঝে যেটা প্লাই, এটা কলকাতা থেকে আনতে হয়। প্লাইউড। এটা ক্যারাম বোর্ডের জন্যই স্পেশালিস্ট এটা বানানো হয়, এই প্লাইটা। কি কি ধাপে ক্যারাম বোর্ড তৈরি হয়, একটু ধাপগুলো যদি বলেন। প্রথমে ধরুন 52 হয়, 52 ইঞ্চি, তারপর 48 ইঞ্চি, তারপরে 44, 42, 38, 36, 28, 26, 20 সব রকম সাইজ। একবার ছোটোদের বাচ্চার থেকে একবারে মানে ক্লাবের পর্যন্ত তৈরি করা হয়। তো সবার প্রথমে কি করতে হয়? সবার প্রথমে কাঠকে করতে হয়, কাঠকে ছুলতে হয় মেশিনে। বাবলা কাঠ ছাড়া? হ্যাঁ, বাবলা কাঠ ছাড়াও বড় বোর্ড হবে না। বড় বোর্ড হবে না, ছোটো যেগুলো ছোটো বোর্ড সেইগুলো মানে বাচ্চাদের, সেগুলো অন্য সব কাঠে হয় না, একটু নরম। সেগুলো হচ্ছে হয় সোনাঝুরি হয়, তারপরে বাবলার ছাটগুলো ছোটো ছোটো সেগুলো হয়, সুবাবুল হয়, এসব ধরনের নানা রকমের কাঠগুলো হয়। বাবলা কাঠ কি এখন পাওয়া যাচ্ছে? আগেকার মতো পাওয়া যায়নি, এখন অনেক কমে গেছে। বিকল্প এখন কিছু পর্যন্ত মানে চলে যাচ্ছে, এখনো মানে বিকল্প কিছু ব্যবস্থা করা হয়নি, চলে যাচ্ছে মোটামুটি। কাঠ নিয়ে এসে এগুলো আবার সাইজ মতো কেটে এবারে মেশিনে রান্না করে, তারপরে মেশিন দিয়ে ঝড়ি দিয়ে, তারপরে যেগুলো কাজ মাপ ঝুপ করে কেটে, তারপরে এই প্লাই দিয়ে এটাকে করা হয়, গেঁথে ফিনিশ। প্রথমে কাঠ নিয়ে আসা হয়, তারপরেতে কাঠকে ছুলা হয় মেশিনতে, ছুলে তারপরে সাইজ মতো কেটে মাপ ঝুপ করে, তারপর পকেট কাটা হয়, পকেট কেটে তারপরে এই প্লাই দিয়ে গাঁথনি করা হয়, গাঁথনি করে তারপরে এই যে পকেটগুলো রয়েছে, এই পকেটগুলো সব আবার মাপ ঝুপ করে কাটতে হয়। পকেটগুলো কীভাবে মাপেন? ফর্মা আছে, ফর্মা দিয়ে সব কিছু তৈরি করা হয়, মাপা হয়। একটু এদিকে ওদিকে হওয়া চলবে না, খালি গন। হ্যাঁ, ফর্মা তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে পেছনে জালি আছে, পেছনে জালিগুলোকে আটা দিয়ে করতে হয়, রান্না করে চিটানো হয়। তারপরে সে এই যে পালিশ আরম্ভ হয় একের পর এক। আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করবো, একটা বোর্ড তৈরি করতে কদিন সময় লাগে? একটা বোর্ড তৈরি করে ঠিক মতো করলে মোটামুটি 2 দিনতে হয়ে যাবে। পালিশ ছাড়া মানে কাঠের কাজটা, কাঠের কাজ, এই যে যেমন কাঠের কাজটা পালিশ ছাড়া। ফিনিশিং করতে হলে মোটামুটি 4-5 দিন লেগে যাবে। বোর্ডের উপরে যে মসৃণতা যেটা নিয়ে আসেন, একদম এই যে উপরের অংশটা, এটা কিভাবে তৈরি করেন? এইটাকে প্রথমে প্লাইটাকে ঘষতে হয়, ঘষে তারপরে গালা এবং ফেনচক যে পাউডার আছে, পাউডার দিয়ে এটাকে জমাতে হয়। জমিয়ে এবারে কাগজ আছে, সিরিজ কাগজ দিয়ে সিরিজ কাগজগুলো এক এক রকমের, মানে প্রথম থেকে একটু মোটা, তারপরে এবারে মাঝারি রকম থেকে লাস্টে
220 দিয়ে মানে ফাইন পেপারেতে এটা ঘষা হয়, ঘষে তারপরেতে এটা গালা দিয়ে পালিশ করা হয়। এই যে ডিজাইন কোনো ডিজাইনের পরেতে এটা গালা মানে ফিনিশিং গালা ফাইন গালা দিয়ে মানে মেরে তারপরে আবার পালিশ করা হয় রোদে। এত মসৃণ ভাবটা কিভাবে আসে? ওই তো পাতলা গালা মেরে ঘষে ইয়ে করা হয়। একবারে যে পাতলা যেটা গালাটা পাতলা লাস্টে ফিনিশিং দিলে এবারে পাতলা স্পিডের সাথে পাতলা স্পিড দিয়ে মেরে করতে হয়। আচ্ছা, এই বোর্ডটাকে যে এইভাবে সমান করেন, এই সমতলটা যেভাবে, এটা কিভাবে মাপটা কিভাবে রাখেন? কোন এই সমতলটা? হ্যাঁ, এই সমতলটা ইয়ে করা হয়, পেছনে যে সাপোর্টিং করা হয়, সাপোর্টিংয়েতে এটা ইয়ে থাকে, সমান থাকে। এবং এইগুলো যে গ্রুপ করা হয়, গ্রুপটা চারদিকে সমান রাখতে হয়। উঁচু নিচু গ্রুপ হলে মানে আপ ডাউন হয়ে উঁচু হয়ে যাবে, বুক ফুলে যাবে, এই যে সমতলটা এইরকম। তার পেছনে সাপোর্টিংয়ের উপর নির্ভর করে এইগুলো, একদম সমানভাবে একদম ইয়ে হবে, টাইগারটা ঠিক চলবে একদম। আচ্ছা, যারা ধরুন বোর্ড কিনবে নতুন, তারা কোন কোন দিকগুলো দেখে নেবে ভালো বোর্ডের ক্ষেত্রে, এটা একটু বলেন, কোন বিষয়গুলো দেখে নিতে হবে? বোর্ডের কাঠটা দেখবে এবং এই যে গার্নি রিবান এবং প্লাইয়ের গার্নিটা, হ্যাঁ, পালিশের উপরও নির্ভর করে, পালিশটাকে ভালো যাতে হয়, স্মুথ হয় এবং চলবে ভালো, হ্যাঁ, এইগুলো দেখে ইয়ে করা হয়। আর কি কি জিনিস লক্ষ্য করতে হবে? আর কি জিনিস বলতে কি হবে, সেগুলো পকেটটাকে দেখবে, মাপটা পকেটের কি নির্দিষ্ট মাপ আছে? হ্যাঁ, নির্দিষ্ট মাপ বলতে হ্যাঁ, ছোট বোর্ডে যেমন হচ্ছে 1.5 ইঞ্চি করা হয়, তারপর বড় বোর্ডের 1.25, 2, 2.5, আবার এখন যেরকম হচ্ছে বড় বোর্ডে 1.5 ইঞ্চি করছে, 1.5 ইঞ্চি ছোট্ট একদম পকেট 1.5 ইঞ্চি। স্ট্যান্ডার্ড সাইজ কোনটা? স্ট্যান্ডার্ড সাইজ 52 ইঞ্চি। 52 ইঞ্চি। 52 ইঞ্চি। পকেটের মাপ ওই তো বলছি, কেউ হয়তো ছোট 1.5 ইঞ্চিও রাখে, আবার কেউ হচ্ছে 1.25 ইঞ্চিও রাখে, কেউ হচ্ছে 2 ইঞ্চি রাখে। বেশিরভাগ এখন 1.25 ইঞ্চি, যেটা আমাদের মানে মার্কেটে চলছে আর কি। এই বোর্ড করতে কিরকম খরচা কিরকম আছে, বিক্রি কত? বিক্রি আমার তো এইসব পাইকারি দিই, খুব একটা মানে এখন লাভ অনেক কমে গেছে। এইটা ধরো 5,000, 5,500 এইরকম দেওয়া হয়। আর সব থেকে বড় যেটা বলছেন? বড় ওইগুলো ওই 6, 6.5। হ্যাঁ। একবারে শুরু কত থেকে শুরু? একদম শুরু নিচের থেকে, ছোটোর থেকে ধরলে তেমন 200 টাকা, 200-250 টাকার থেকে। একবারে ছোট? হ্যাঁ, ছোটোর থেকে। বাচ্চাদের জন্য? হ্যাঁ, একদম বাচ্চাদের জন্য ওগুলো। তারপরে 28 ইঞ্চি, তারপরে ও মানে সাইজ হিসেবে ওগুলো যে বাচ্চাদের। কত একটু ইঞ্চি হিসাবে দামটা একটু বলুন? ইঞ্চি হিসেবে 28 ইঞ্চি দাম এখানে প্রায় 600 টাকার মতো পড়বে। আচ্ছা, তারপর পাইকারি আমি দিই যেটা। তারপরেতে এগুলো 1200 টাকা, হ্যাঁ, 36 ইঞ্চি 1200 টাকা, তারপর 38 ইঞ্চি ওই তোমার 1500 টাকা এরকম ধরনের ইয়ে করে। আচ্ছা, পুরনো যে বোর্ড আছে সেই বোর্ড কি আপনারা রিপেয়ারিং করেন? হ্যাঁ, রিপেয়ারিং করা হয়, প্লাই পাল্টানো হয়, প্লাই খারাপ হলে পাল্টানো হয়। এবং পালিশ খারাপ হয়ে গেলে, প্লাই ভালো আছে পালিশ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, সেগুলোকে আবার ইয়ে করা হয়, তোমার রিপেয়ারিং করা হয়, নতুন হয়ে যাবে। ওগুলো করতে গেলে পুরো নতুন হয়ে যাবে। যাদের থাকে তারা ওগুলো নতুন কিনবে কেন, ওগুলো আনলে আমাদের কাছে আমরা ইয়ে করে দেবো, ও নতুন মতো করে দেবে। এখন একটা নতুন বোর্ড দোকানে তো অনেক দাম পড়বে, প্রায় 10,000, 15,000 টাকা দাম নেবে। হ্যাঁ, যদি বাড়িতে কারোর ফ্রেম থাকে, হ্যাঁ, ফ্রেম থাকে সেগুলো ভালো, নিয়ে এলে নতুন বোর্ড হয়ে যাবে। পুরনো ফ্রেম তো ভালো, সেগুলো আনলে যেরকম ধরনের, যেমন প্লাই পাল্টাতে গেলে 3,000, 3,500 টাকার মতো ইয়ে করে দেবো। হ্যাঁ, গুটি তো এখন দেখেছি প্লাস্টিক বেরিয়ে গেছে, কাঠেরও কি গুটি হয়? হ্যাঁ, কাঠের গুটি হয়। সেই গুটি আপনারা তৈরি করেন? না, ওগুলো আমার গুটি শুধু ক্যারাম তৈরি। কেউ যদি বলে হয়তো এনে দিতে, আমরা এনে দিই, শুধু এই ক্যারাম তৈরি করি। গুটির কিরকম দাম আছে? গুটির এখন দাম আছে, বড় বোর্ডে নিতে গেলে প্রায় 3,000, 4,000 টাকা ভালো গুটি। তারপর নিচেতে নামায় 3,000, 2,500, হ্যাঁ, তোমার 700, 800, যে যেরকম হয়। ভালো গুটি নিতে গেলে অনেক দামি দামি গুটি আছে, এখন প্রচুর দাম হয়ে গেছে। দাদা, এই কাঠ ছাড়াও আর কি কাঁচামাল কি লাগে, উপকরণ আর কি লাগে এই বোর্ড তৈরি করতে? এই গালা লাগে, স্পিল লাগে, ফেভিকল লাগে, হ্যাঁ, পেরেক তো আছেই, পেরেক সব লাগে, এই সবগুলোই লাগে। এই যে কাজ দেখছেন, কাজ কি আগের থেকে বেড়েছে না কমেছে? অনেক কমে গেছে, হাফও নাই। কি কারণটা কি? এখন ওই ফোন বেরিয়ে গেছে, ফোনেতে তো সব ওই দিন রাত ওই ফোন খেলছে, আর এই সবের উপর কে ইয়ে করছে। কিন্তু এই জিনিস যা আসলে মানে খুব ভালো জিনিস, হ্যাঁ, ব্রেন ঠিক থাকে, আর সেই খেললে অনেক যারা বুঝে এখনকার দিনে আর ওই সব ক্যারাম খেলে না। হ্যাঁ, এই যে মিস্ত্রি তৈরি করে, আপনি তো একজন মিস্ত্রি, তো এরকম মিস্ত্রি আর কি আসে আগামী দিনে কি এই পেশায় কেউ আসতে চাইছে? না 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 না, সব ছেড়ে দিয়ে সব পাতাড়ি গুটি দিয়েছে।
আর এইসব কিছু কেউ এত খাটনি কাজ, প্রচুর খাটনি কাজ। তা আপনাদের মতো এরকম দক্ষ মিস্ত্রিও তারা কিন্তু আগামী দিনে কম পড়ে যাবে। থাকবেই না, আর পাওয়াই যাবে না মনে হচ্ছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা না 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 না, এইসব কাজে তো আর কেউ আসতে চায়নি। আগামী দিনে আপনাদের এই হাতের কাজে এই যে শিল্প ক্যারাম বোর্ড তৈরি করা, এটাকে বাঁচিয়ে রাখতে গেলে কি ধরনের উদ্যোগ বা সরকারি সাহায্য চাই বলে মনে করেন? ও সরকারি সাহায্য যদি দেয় তাহলে হয়তো সেই রকম দিলে হয়তো কেউ লোক আগ্রহ হয়ে আসতে পারে, হ্যাঁ, তাছাড়া আর কোনো উপায় নেই। এখন এইসব কাজে আর কেউ আসতে চায় না। আচ্ছা, বাইরে তো আপনি অনেক জায়গায় যান, ক্যারাম খেলার প্রচলন কি দেখতে পান সেরকম আগের মতো? না না না, কলেজে সেইভাবে না 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 দেখতে পান না। আপনার নাম দাদা? রাসবিহারী পণ্ডিত। বাড়ি? ইন্দিরা। দাদা, আপনি কত বছর ক্যারাম খেলার সঙ্গে যুক্ত আছেন? ক্যারাম খেলা বলতে কি বলবো, যখন আমার হয়তো 5 বছর বয়স তখন থেকে ক্যারাম খেলেছি। অ্যাকচুয়ালি আমরা 4 ভাই, তার 4 ভাইয়ের জন্য বাবা কলকাতা থেকে একটা বোর্ড এনে দিয়েছিল। সেই বোর্ডটি ছোটো বোর্ড, হয়তো 36 এরকম সাইজ হবে, গোল পকেটে। সেটাই আমরা প্র্যাকটিস করতাম 4 ভাই মিলে। তারপর একটু বড় হতে তারপর একটা 42 বোর্ড এনে দিয়েছিল, ঠিক আছে। খেলা কোথায় শিখলেন, কার কাছ থেকে খেলা শেখা? খেলা হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করেছি, বা খেলার যে টেকনিক, সেই টেকনিক খেলা শিখেনি। এখানে একজন সিধু গুই বলে একজন ছিলেন, তিনি ডবল অ্যাকশন খেলাটা আরম্ভ করেন, মানে একটা গুটি মেরে আর একটা গুটিকে ধরা। সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে মারছে, মানে আমাকে হাতে ধরে কেউ কোনো দিন আমাকে খেলা শেখায়নি। বিষয়টা এইটাই। বাড়িতে একটা ক্যারাম খেলার একটা মানসিকতা ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। আমরা 4 ভাই বললাম, হ্যাঁ, ব্যাডমিন্টন বলুন, ক্রিকেট বলুন, তারপর আমরা ফুটবল বলুন, তখন তারপর তো এমনি ক্যারামের প্রতিযোগিতা হয়? হ্যাঁ, হয়। কোথায় কোথায় খেলেছেন? যেমন আগে আমি কথা বলছি, আমি যেটা বলবো 90-তে, যেটা আমি বলছি, ঠিক আছে, 92, 3, 4, হ্যাঁ, তখন ক্যারাম খেলা হতো আমাদের পাশাপাশি 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর। তখন খেলার মধ্যে একটা আলাদা কি বলবো শৌখিন ছিল আর কি, মানে ক্যারাম যে শিল্প, সেই শিল্পটা ছিল। ছোট স্ট্রাইক ছিল, ফাইন হতো, পকেট ফাইন হতো, এবং সেখানে এন্ট্রি ফি সেরকম ছিল না। কাপ থাকতো, বা প্রেসার কুকার, রেডিও, হ্যাঁ, টেপ রেকর্ডার, তখন টেপ রেকর্ডারই ছিল সেইটা। এইসব ধরনের খেলাগুলো হতো। কাপ আমি ওই টাইমটা খেলতে গেছি কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, রামজীবনপুর, ঘাটাল। তারপর হচ্ছে আমি খেলাটা 2000 পর, যেটা 2005-07 বলবো, খেলাটার মধ্যে একটা শিল্পটাকে নষ্ট করে দিল। কি করলো না, বড় বোর্ড এলো, ছোটো পকেট হলো, বড় স্ট্রাইক, একটা স্ট্রাইক 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পর্যন্ত চলে আসছে। আর আমরা 1.5 ইঞ্চি স্ট্রাইকে খেলা শিখেছিলাম। তা আমাদেরকেও বাধ্য হয়ে সেই বড় স্ট্রাইকই ধরতে হয়েছে, নাহলে আমরা গুটি পাবো না। তারপর আমরা খেলতে গেছি, আপনি ধরুন হচ্ছে আসানসোল, জামুরিয়া, নলহাটি, আচ্ছা, এদিকে আছে বহরমপুর, বর্ধমান, মেদিনীপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, যেগুলো বড় খেলা। অল ওভার ওয়েস্ট বেঙ্গল, মানে যত প্লেয়ার আছে তাদের নিয়ে খেলা। কল্যাণী। রাজ্যের বাইরেও খেলতে গেছেন? না, রাজ্যের বাইরে জানি। রাজ্যের বাইরে খেলা, ওখানে অন্য বোর্ড, অন্য সিস্টেম। আমাদের এখানকার প্লেয়াররা খেলতে পারবে না, যেমন ওখানকার প্লেয়াররাও এখানে খেলতে পারবে না। ক্যারামে কি কি ধরনের খেলা আছে, কি কি ধরনের গেমটা হয়? কি ধরনের বলতে, এখন বলতে গেলে যেটা বলছি আমি, বাচ্চা বেলায় তো সবাই তাল গাছ খেলে, যার পয়েন্ট বেশি সেইভাবে খেলা হয়, তো সবাই জানে এই নিয়মটা। তারপর খেলা হয় 29 গেমের হিসাবে খেলা হয়। 29 গেম, নীল গেম এলে 28, কিন্তু পরবর্তীকালে সেইটাও উঠে গেল, নীল গেম মানেও 29ই দিতে হবে, ঠিক আছে, পয়েন্ট হিসাবে, পার গুটি 1 পয়েন্ট, ঠিক আছে। টোটাল গুটি আছে 9, 9, 18, ঠিক আছে, দুজনের মিলে, সাদা আর কালো। আর রেড আছে, রেড হচ্ছে 5 পয়েন্ট। 23 পর্যন্ত পয়েন্ট কোনো অপারেন্ট পয়েন্টারের হলে 23 পর্যন্ত সে রেড পয়েন্ট পাবে, তারপর সে রেড পয়েন্ট পাবে না। যদি 24 হয়ে যায়, রেড পয়েন্ট তার নেই। 29 গেম এইভাবেই খেলা হয়। এখন যে খেলাগুলো এসে গেছে T20 মতন 4 বোর্ডের খেলা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, যেখানে হচ্ছে দিয়ে 4 বোর্ডে খেলতে হয়। এবং খেলার মধ্যে অনেক জুয়া চলে এসেছে, নোংরামি চলে এসছে,
কি বলবো, আমি বলতে পারি কি মানে অ্যালকোহলের ব্যাপারটা এটা এখন বিশালভাবে, মানে ক্যারাম মানেই অ্যালকোহল এরকম, আর গুটকা যেখানে সেখানে। সেই নোংরামোর জন্য খেলার কম্পিটিশন আর কোথাও যাইনি, এমনি পাশাপাশি ক্লাবটা হলে খেলি। আর বিগত 6 বছর আমি পুরো ক্যারাম থেকে আমি ডিটাচ আউট হয়ে গেছি আমি। আচ্ছা, এই ক্যারাম খেলা খেলোয়াড়দের বা আপনাদের মতো যারা খেলে তাদের মধ্যে এই খেলতে গেলে বা খেলার পরে মানসিক শান্তি কতটা আসে? ধরুন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, যেটা একটা শারীরিক পরিশ্রমের বিষয় আছে, এটা পুরোপুরি তো একদম কাছে বসে বোর্ডেতে খেলা, তো এই মানসিক দিকটা কতটা? মানসিক দিক বলতে ক্যারাম হচ্ছে বলতে পারেন এক ধরনের নেশা। কেউ যদি ক্যারামটাকে ভালোবাসতে প্রথমেই হচ্ছে আগে ভালোবাসতে হবে। আমি যাই করি না কেন সেই জায়গাটাকে আগে ভালোবাসতে হবে। ভালো যদি আমি তার সঙ্গে বাঁচতে পারি তাহলে আমি মানে খেলার প্রতি সেই নেশাটা থাকবে, মানসিক শান্তিও থাকবে। মানসিক দুশ্চিন্তা নিয়ে ক্যারাম খেলা হয় না। ভবিষ্যৎ কি আছে? ধরুন ফুটবল খেলা, ক্রিকেট খেলাটা তো ভবিষ্যৎ আছে। এই খেলার ভবিষ্যৎ এখনও পর্যন্ত আমি বলতে পারবো না, কারণ ইন্টারন্যাশনালের নিয়ম কি আর ন্যাশনালের নিয়ম কি, অ্যাকুরেট নিয়ম এখনও পর্যন্ত এই খেলার মধ্যে নেই। একটা তো নিয়ম হতে হবে, ফুটবলে যেন নিয়ম সর্বত্র জায়গায় সমান, ক্রিকেটের সর্বত্র জায়গায় সমান, কিন্তু ক্যারামে সেই জিনিসটা নেই। আচ্ছা, আরেকটা বিষয় জিজ্ঞেস করেছি, খেলার যে ধরন বা ধরুন খেলা যে প্রতিদিনের যে খেলার মধ্যে থাকা, এই বিষয়টা কি মনে হচ্ছে পাড়াতে এলাকায় আস্তে আস্তে ক্যারাম খেলা কমে যাচ্ছে? হ্যাঁ, 100 বার। এখনকার বাচ্চারা তো মানে কি বলবো, মোবাইল ছাড়া কিছুই তারা চেনে না। শুধু ক্যারাম কেন, আমরা যেগুলো ছোটোবেলায় খেলে এসেছি, কাবাডি, হাডুডু, বউ বসন্ত, হ্যাঁ অনেক ধরনের খেলা খেলেছি। হ্যাঁ, এবার একটা কি পিং পং বল বলে সে পিঠে মেরে দেওয়া, যত রকমের গুলি ড্যাং, হ্যাঁ এইসব খেলা তো পুরো বাচ্চারা খেলেনি, খেলেনি মানে তাদের গার্জেনরাও খেলতে দেয়নি এইসব খেলা। ক্যারামকে আবার নতুন করে জাগরণ করা, আবার সামনে নিয়ে আসা, এটা কিভাবে সম্ভব বলে মনে করেন? এইটা অ্যাকচুয়ালি পারলে সরকারই পারবে, যাদের হাতে ক্ষমতা আছে তারাই পারবে, এবং পঞ্চায়েতে ব্লকে বা পৌরসভা যেই খেলাগুলো আজ থেকে 20-25 বছর আগে হয়েছে, আমরাও খেলেছি। আমি হচ্ছে গোঘাট 2টো ব্লক তো, মানে গোঘাট থানার চ্যাম্পিয়ন আমি হয়েছিলাম, ওইটা 2016-17 সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম, 2017 সালে। তাহলে সেইভাবে যদি সরকার একটু এই দিকটা দেয়, নজর দেয় ভালো, এবং তার শুধু তাই নয়, বাড়ির গার্জেনকেও সেটা নজরটা দিতে হবে যে আমার ছেলেকে ক্যারাম খেলতে দেবো বা কবাডি খেলবে, মানে যেই খেলাগুলো বাচ্চাবেলা খেলে এসেছি। খেলা বাড়ির মহিলারাও খেলতে পারেন? অবশ্যই ক্যারাম বাচ্চা মহিলারাও খেলতে পারেন। মানসিক বিকাশে কতটা সাহায্য করে? অনেকটাই করবে। ওই তো বললাম, যদি ভালো একবার বেসে পেলে, আমার বাড়িতে তো 3টে বাচ্চা আছে যাদের বয়স দুজনের ওই 7 বছর আর একজনের 5 বছর। তাদের জন্য বোর্ড এনে দেওয়া হয়েছে, তারা খেলে প্রতিদিন, তার একটা টাইম করে দেওয়া হয়েছে, সেই টাইমে খেলে। আবার তারা কেউ গানও শেখে, কেউ তবলাও বাজায়, তবলাও শেখে, কালচারের মধ্যে রেখে দেওয়া হয়েছে। ক্যারাম খেলাটাকে যদি প্রচলন করতে হয় সেই আগের মতো, আমি তো প্রথমেই বললাম বা আবারও বলছি, পঞ্চায়েত, ব্লক, পৌরসভা, রাজ্যসভা এটা যাবে কি না খেলাটা আমি বলতে পারবো না, সেটা ওনাদের ব্যাপার। আর এখন কিছু যারা ফ্যাক্টরি ক্যারাম যারা বানায় তাদেরও আজকাল হচ্ছে, আমি শুনেছি অনেকে তো আমার পরিচিত আছে, তো তাদেরও মানে সেল কমে গেছে। সরকার যদি সেই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে এই খেলাটাকে নতুন করে আবার হচ্ছে গ্রোথ করতে হবে। তাহলে যখনই সবাই খেলতে শুরু করবে তাদেরও হচ্ছে ক্যারাম বিক্রি হবে, বিক্রি বেড়ে যাবে। এবং তাদের যদি আর্থিক অবস্থা খুবই যদি খারাপ হয়, হয়তো একজন ভালো শিল্পী ভালো ক্যারাম বানাতে পারে, ঠিক আছে, অতএব তার অর্থের জন্য সে বানাতে পারছে না, সরকার যদি সেই দিকগুলো একটু নজর রাখে তো আমার মত, এটা আমার মত বলছি, হ্যাঁ ভালোই হবে। আমাকে এমনি এখানে সকলে হারাধন বলেই চিনে। এছাড়াও আমি ব্যবসা টুকটাক করি, আর অভিনয় খুব ভালোবাসি। অভিনয়ে আমার একটা বিশাল নাম আছে। হ্যাঁ, আবার মঞ্চে অ্যাঙ্কারিং করি, প্রতি মঞ্চে আমি অ্যাঙ্কারিংয়ে শেয়ার করি। হ্যাঁ,
সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।